ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো কেএম এক্সপ্লোর ফিল্ড। আজকে আমি আলোচনা করব টিএর আর্মি র্যালি নিয়ে। অ্যাকচুয়ালি টি আর্মি কি, যারা একদম টি আর্মি সম্বন্ধে কিচ্ছু জানো না তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ আমি আজকে আলোচনা করব টি আর্মি এবং ওপেন আর্মি র্যালির মধ্যে পার্থক্য কী, টি আর্মিতে যাওয়ার জন্য তোমাদেরকে কী কী প্রস্তুতি নিতে হবে। তোমরা টি আর্মিতে শুধুমাত্র চলে গেলেই হবে না, টি আর্মির সম্বন্ধে তোমাদের এ টু জেড জানা অবশ্যই জরুরি। কারণ ফিউচারে যখন তোমরা যখন টি আর্মিতে যাবে তার জন্য বিভিন্ন কিছু পদ্ধতি সেখানে অনুসরণ করতে হয়। সেই পদ্ধতিগুলো তোমাদেরকে অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তো সেই পদ্ধতিগুলোই আমি আজকে আলোচনা করব। আজকে আমি শুধুমাত্র ত্রিপুরা ক্যান্ডিডেটদের জন্যই শুধুমাত্র যে ভিডিওটা তৈরি করছি তা না। টি আর্মিতে আমরা জোন 3-র মধ্যে পড়ি, তো জোন 3-র মধ্যে যেসব স্টেটগুলো রয়েছে তোমরা প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারো টেরিটোরিয়াল আর্মিতে। তো আমি ভিডিওর মধ্যে জুড়ে থাকো, বিস্তারিত আলোচনা করব, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো টি আর্মি কী, তোমরা কীভাবে অংশগ্রহণ করবে এবং র্যালি কখন প্রকাশিত হবে, এ টু জেড আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো জুড়ে থাকো ভিডিওর মাধ্যমে। তো টি আর্মিতে যাওয়ার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, তোমরা কীভাবে টি আর্মিতে যাবে, একটা স্টেট থেকে অন্য স্টেটে কীভাবে র্যালিতে অংশগ্রহণ করবে। আমি আজকে এটা ত্রিপুরা ক্যান্ডিডেটের জন্য আমি ভিডিওটা তৈরি করছি। তার মানে এই না যে তোমরা ত্রিপুরাতে র্যালি হবে তোমরা ত্রিপুরাতেই অংশগ্রহণ করবে। তোমরা ত্রিপুরা থেকে নাগাল্যান্ডে যেতে পারো, কিংবা ওয়েস্ট বেঙ্গলে যদি র্যালি হয় ওয়েস্ট বেঙ্গলে অংশগ্রহণ করতে পারো, বিহারেও অংশগ্রহণ করতে পারো। এভরিথিং আমি আলোচনা করব ভিডিওর মধ্যে জুড়ে থাকো। ত্রিপুরা ক্যান্ডিডেটের জন্য এটা বিরাট হেল্পফুল হবে এবং পাশাপাশি নাগাল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম এসব ক্যান্ডিডেটের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। আমি পুরো একবারে ক্লিয়ারিটি তোমাদের সামনে তুলে ধরছি। যারা ভিডিওটা মানে আর কি টিআরএর সম্বন্ধে কিচ্ছু জানো না তাদের জন্য এই ভিডিওটা আছে খুবই হেল্পফুল হবে। তো দেখো চলো আমি তোমাদেরকে পর আলোচনা করে দিই। প্রথমে বলে রাখি টি আর্মিতে যাওয়ার জন্য তোমাদের কী কী পোস্ট থেকে থাকে। দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি। টি আর্মিতে ওপেন র্যালির মতন এখানে সোলজার, জিডি, ক্লার্ক, টেটসম্যান এবং আদার্স পোস্ট রয়েছে, টেকনিক্যাল পোস্ট রয়েছে। ওকে, এখানেও তোমরা সোলজার জিডিতে অংশগ্রহণ করতে পারবে, ক্লার্কে অংশগ্রহণ করতে পারবে, টেটসম্যানেও অংশগ্রহণ করতে পারবে এবং সোলজার টেকনিক্যালেও অংশগ্রহণ করতে পারবে। ওকে, এবার বলে রাখি পাশাপাশি আমরা দেখো আমি মানে সব বিস্তারিত একেবারে ডিপলি আলোচনা করছি না। তোমরা টি এ র্যালির সম্বন্ধে আমরা পড়ছি জোন 3-র মধ্যে, তোমরা এতটুকু জেনে রাখো জোন 3-র মধ্যে কারা পড়ছি শুধু দেখে নাও। যেহেতু আমরা ত্রিপুরার ক্যান্ডিডেট, সেহেতু আমরা ত্রিপুরার ক্যান্ডিডেট, সেহেতু আমরা এখানে ত্রিপুরার মধ্যে মানে অ্যাকচুয়ালি ত্রিপুরা বলবো না, মানে আমরা জোন 3-র মধ্যে পড়ছি। জোন 3-র মধ্যে আমরা পড়ে থাকি, অর্থাৎ আমাদের এই পার্টটা পুরো আমাদের পূর্ব পার্টটা আমাদের পড়ে থাকে জোন 3-র মধ্যে। ওকে, তো জোন 3-র মধ্যে কারা পড়ে থাকে ভালো করে বিস্তারিত আলোচনা করছি, দেখে নেবে। দেখো সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর আইল্যান্ড। তো এই সব স্টেটগুলো আমরা জোন 3-র মধ্যে পড়ে থাকি। এবার আমি ত্রিপুরা ক্যান্ডিডেটের জন্য আমি ভালো করে বুঝিয়ে দিই যে তোমরা ধরো সাপোজ তোমরা ত্রিপুরার বাসিন্দা, তবে ওয়েস্ট বেঙ্গলে র্যালি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের টিএ র্যালি হচ্ছে, তার মানে তুমি এই না যে ওয়েস্ট বেঙ্গলে অংশগ্রহণ করতে পারবে না, ওয়েস্ট বেঙ্গলের র্যালিতে তুমি অবশ্যই যেতে পারবে। যদি মণিপুরের কোনো বাসিন্দা থেকে থাকে তার যদি ত্রিপুরাতে র্যালি হয় সেও কিন্তু ত্রিপুরায় যেতে পারবে। কিংবা ধরো কারো মিজোরামে র্যালি হচ্ছে, তাহলে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর সমস্ত স্টেটের ছেলেরা কিন্তু মিজোরামের র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এটাই হচ্ছে টিএ র্যালি। মানে টিএ র্যালি হচ্ছে জোন 3-র মধ্যে যারা পড়ছো সবাই অংশগ্রহণ করতে পারবে। আরও বিস্তারিত আলোচনা করছি। শুধুমাত্র র্যালিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে হবে না, তার জন্য তোমাদেরকে অনেক কিছু ডিটেলস তোমাদেরকে জানতে হবে, তারপরেই তোমরা র্যালিতে যাবে। কারণ একটা স্টেট থেকে অন্য স্টেটে যখন র্যালিতে অংশগ্রহণ করবে তার জন্য তোমাদের বিরাট একটা মানে জ্ঞানের প্রয়োজন। তারপরে তোমরা র্যালিতে যাবে, টাকা খরচা করে একটা স্টেট থেকে অন্য স্টেটে যাবে, তার জন্য অনেকটা টাকা তোমাদের কস্ট করতে হয়। সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার আমি স্টেপ বাই স্টেপ পরিষ্কার আলোচনা করে দিচ্ছি। ওপেন র্যালির মতো এখানে সোলজার, জিডি, জেনারেল ডিউটির জন্য কোয়ালিফিকেশান লেগে থাকে, মাধ্যমিক পাশে শুধুমাত্র এখানে ক্যান্ডিডেটরা যেতে পারবে। ওকে, সঙ্গে বলে রাখি আমি 45% নম্বর কিন্তু ওভারঅল লাগবে এবং এগ্রিগেট করে কিন্তু 33% নম্বর থাকতে হবে। ওকে, বোঝাতে পেরেছি। এবং তোমরা যাই হোক এটাই বলতে চাইছে, তোমরা যদি এই জিনিসটা বুঝতে না পারো আমি জাস্ট 10 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো সাপোজ তোমাদের 7টা সাবজেক্ট রয়েছে মাধ্যমিকে, সেখানে তুমি পেয়েছো সাপোজ আমি বললাম সেখানে 420 পেয়েছো। ওকে, 7টা সাবজেক্ট আছে, 420 পেয়েছো।
এটা টোটাল সাবজেক্ট, তুমি যেই সাবজেক্টগুলো পেয়েছো, ধরো ম্যাথে পেয়েছো সাপোজ 40, ইংরেজিতে 60, কিংবা তোমার যেমন হিস্ট্রিতে পেয়েছো তুমি হিস্ট্রিতে পেয়েছো সাপোজ ধরো 47, এইভাবে এই যে নাম্বারগুলো পাওয়ার পর একটা ওভারঅল মার্ক তো তোমার মার্কশিটে দেওয়া থাকে তুমি কত পেয়েছো, সেই ওভারঅল মার্কটাকে তোমার যেই সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্ট দিয়ে ভাগ করবে, 7 দিয়ে, যদি 7টা সাবজেক্ট থাকে 7 দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করার পর সেটা কত 6 7 42, অর্থাৎ 420 নাম্বার পেলে সেটা 60% হচ্ছে। সেই পার্সেন্টেজটার জন্য অবশ্যই 45% থাকে, বোঝাতে পেরেছি? সেই পার্সেন্টেজটার জন্য অবশ্যই 45% থাকে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সোলজার টেকনিক্যালদের জন্য সেম প্রসেস, সোলজার টেকনিক্যালদের জন্য এখানে থাকবে একটু ঘুরিয়ে থাকে টেকনিক্যাল পদ, যেহেতু সেক্ষেত্রে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ থাকে, এবং এখানে অবশ্যই সোলজারদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগে, ইন্টারমিডিয়েট, এবং সঙ্গে 50% তোমাদেরকে এগ্রিগেট মার্ক লাগবে, এবং 40% প্রত্যেকটা সাবজেক্টে 40 করে থাকতে হবে, বোঝাতে পেরেছি? সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রেও সেম টপিক ফলো হবে। সোলজার যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের জন্য উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে 50% নম্বর, এবং প্রত্যেকটা সাবজেক্টে 40%, এবং তাদের সঙ্গে এখানে একটু সাবজেক্টটা চেঞ্জ রয়েছে টেকনিক্যালের সাথে, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি, ইংলিশ তোমাদেরকে পেতে হবে, এইসব সাবজেক্টগুলো থাকতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। সোলজার ক্লার্কের ক্ষেত্রে আমি একটু বলে দিই, সোলজার ক্লার্কের ক্ষেত্রেও সেম প্রসেসে এখানে ফলো হবে, কিন্তু সোলজার ক্লার্কের ক্ষেত্রে তোমরা যে কোনো স্ট্রিম থেকে যেতে পারো, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম থেকে যেতে পারো। তবে এখানে ওভারঅল মার্কটা তোমাদের যেটা গড় নাম্বার, যেটা সেই 7 দিয়ে ভাগ করার পর যেটা বলছি, এটা 60 নম্বর তোমাদেরকে লাগবে এগ্রিগেট করে, এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের, প্রত্যেকটা সাবজেক্টে না, তোমাদের কিন্তু স্পেশালি ইংরেজিতে এবং ম্যাথে কিন্তু তোমাদেরকে ইংরেজি, ম্যাথ বা অ্যাকাউন্ট, বুক কিপিং, এসবের মধ্যে যে কোনোগুলোতে তোমাদের 50-এর উপরে পেতে হবে। তোমরা যদি আমার কথাগুলো শুনে বুঝতে না পারো, ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের দাদা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। সোলজার টেস্টম্যানের জন্য বলে রাখি, সিম্পল মাধ্যমিক পাস থাকলেই হবে, কোনো রকম এগ্রিগেট মার্ক লাগবে না। ওকে, 45% ওভারঅল শুধু মার্কস 33 করে থাকলেই হবে। ওকে, সোলজার কাদের জন্য? সোলজার টেস্টম্যানদের জন্য। এবার এখানে আমি বলে রাখি পাশাপাশি যেটা খুবই ইম্পর্টেন্ট, শুধু র্যালিতে অংশগ্রহণ করলেই হবে না, তোমাদেরকে বয়স সীমাটাও জানতে হবে। এখানে 18 থেকে 42 বছর পর্যন্ত বয়সে ছেলেরা যেতে পারবে। তুমি ভাবো না যে তোমার 18 বছর হয়ে গেছে, তোমার এই ওপেন র্যালিতে কী হয় বলো তো? ওপেন র্যালিতে 17.5 থেকে 21 বছর পর্যন্ত এই ডেট থেকে থাকে। তার মানে তোমাদের 21.5 মানে 21 যখনই চলে যাবে তুমি আর ওপেন র্যালিতে যেতে পারবে না। কিন্তু টিএ র্যালিতে ঠিক উল্টো, তোমরা 18 থেকে 42 বছর পর্যন্ত এখানে অংশগ্রহণ করতে পারবে। তোমার যে বয়স 40 হয়ে গেছে বলে তুমি যে মন খারাপ করে বসে থাকবে না। তোমার যদি ফৌজি হওয়ার ইচ্ছে থেকে থাকে যে না আমি পারবো, সেক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 42 বছরের মধ্যে এইসব এজের মধ্যে যারা পড়ছো সেই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এখন টিএ র্যালিতে এখন বিরাট বড় সুবিধা একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি টিএ র্যালি নিয়ে এর আগেও একটা ঠিক এরকমই বিস্তারিত ভিডিও আমি আলোচনা করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট জন্য। তো আমি সেখানে বিস্তারিত আলোচনা করে বলে দিয়েছিলাম যে টিএ র্যালি তোমরা প্রত্যেকে জানো, আমার যারা সাবস্ক্রাইবার তোমরা বিগত 2019 থেকে কোনো টিএ আর্মির র্যালি হয়নি। আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং আমি সেখানে বলেছিলাম যে টিএ আর্মি র্যালি 2022 সালে গ্যারান্টি হবে। তার জন্য তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখনই 2022 সালের অ্যাকুরেট ডেট যখনই আমি জানবো ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। আমার এই নিয়ে আমার নিউজ, আমি সবসময় নিউজের মধ্যে আছি যে কখন টিএ আর্মি র্যালি নোটিফিকেশান দেবে, তারপরেই আমি তোমাদের শর্ট করে ভিডিওটা করে দেখিয়ে দেবো। তো এবার আমি পাশাপাশি বলে রাখি তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হয়। এটা ওপেন র্যালির মতন এখানেও সিলেকশন প্রসেস হয়ে থাকে। যেমন বলে রাখি, এখানে প্রথমে তোমাদের ডকুমেন্ট চেক হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, মেডিকেল এক্সামিনেশন টেস্ট হবে, রিটেন এক্সামিনেশন টেস্ট হবে। আশা করি বোঝাতে পেরেছি। আর তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন টিএ র্যালিতে একটা বিরাট বড় পরিবর্তন এনেছে, যেটা ভিডিও আমার লম্বা হলেও তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমি বুঝতে পারছি ভিডিওটা অলরেডি 8 মিনিট হয়ে গেছে, কিন্তু তোমাদের ভালোর জন্য আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় র্যালিতে অংশগ্রহণ করার সময়। আশা করি বোঝাতে পেরেছি। তোমাদের যেসব ডকুমেন্টসগুলো থাকবে, ধরো মাধ্যমিকের ডকুমেন্টস, কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেটাও আমি আলোচনা করছি। তোমাদেরকে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, অর্থাৎ তোমাদের কেমন ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয় বলি, 100টা করে ছেলে ছাড়বে, তোমাদেরকে ধরা হবে 6টা 7টা 8টা 9টা এইভাবে, 2টো 3টে এভাবেও ধরা হয়। ওকে, সেটা সুতরাং এমন অনেক টি আর্মির মাঠ রয়েছে যেগুলোতে কোনো এক্সাম কিছু হয় না, ডাইরেক্ট মাঠ পাস করে মেডিকেল করে চাকরি দেওয়া হয়। এবার অনেকেই জিজ্ঞেস করেছে যে টি আর্মিটা কি পার্মানেন্ট না। অবশ্যই আমি বলবো ভিডিওর মধ্যে জুড়ে থাকো।
থাকো টি আর্মি পার্মানেন্ট কি পার্মানেন্ট না অবশ্যই আমি বলবো। তো আমরা পরপর স্টেপ বাই স্টেপ আমরা যখন জেনে নিচ্ছি তখন এটাও আমরা বলে দেবো। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা আমরা কি বলে দিই, তোমাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার হাইট থাকলে হবে, অর্থাৎ 5 ফুট 3 ইঞ্চি মাত্র হাইট থাকলে এখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে। 77 থেকে 82 সেন্টিমিটার বুক ফুলাতে হবে এবং তোমাদের 50 কেজি ওজন থাকলেই হবে। যারা 50 কেজির কম ওজন রয়েছে তোমাদেরকে চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরকে নিয়ে নেবে, মাঠ পাস করলে নিয়ে নেবে, কারণ যারা মাঠ পাস করে তারা আর্মি অফিসাররা খুব ভালোভাবে জানে যে তারা কঠোর পরিশ্রম করার পরেই তারা এই জায়গায় পৌঁছেছে, কাউকে বাদ দেবে না, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এবার আমি বলে রাখি যে কী কী ডকুমেন্টস লাগবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই ডকুমেন্ট জিনিসটা তোমাদেরকে অবশ্যই জানা দরকার, কারণ র্যালিতে অংশগ্রহণ করলে ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতেই হবে, কারণ একটা স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে অত টাকা খরচা করে তোমরা র্যালিতে অংশগ্রহণ করবে, ডকুমেন্ট কী যদি একটা ভুলে যাও সেই র্যালি থেকে আবার পুনরায় তোমাদেরকে ঘুরে আসতে হবে, এটাই মোটেই খুব খারাপ দেখায়। সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টসগুলো কী লাগবে আমি বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে শুনতে থাকো। মাধ্যমিক পাসে তোমাদের যে মেট্রিক পাস বা 10 পাসে তোমাদের মার্কশিট নিয়ে যাবে, আমি যেই সার্টিফিকেটগুলো রেফার করবো সেগুলোই তোমরা নিয়ে যাবে। তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, মাধ্যমিকের মার্কস সার্টিফিকেট, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, 3টে সার্টিফিকেটই নিয়ে যাবে। ঠিক আছে, পাশাপাশি এখানে বলে দিয়েছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 3টে লাগে, কিন্তু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব 10টা মতন হাত লাগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, কেন 10টা আমি হাত লাগিয়ে নিয়ে যেতে বললাম, কারণ হচ্ছে টি এর এমন র্যালি আছে, কারণ টি এর আর্মির এমন র্যালি রয়েছে, ধরো আজ মাঠ হলো কিংবা 10 দিন পরে এক্সাম ডেট দিয়ে দেবে। এবার যারা ধরো বাড়ি হচ্ছে, আমি সাপোজ বললাম যাদের বাড়ি হচ্ছে নাগাল্যান্ড কিংবা ওয়েস্ট বেঙ্গল, ধরো সাপোজ যাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারা নাগাল্যান্ডে র্যালি করতে গেছো, তোমাদের যেতে আসতেই আবার তোমাদের 3-4 দিন খেয়ে নেবে, সুতরাং তোমরা সেখানে রুম ভাড়া নিয়ে 10 দিনের মধ্যে রুম ভাড়া নিয়ে সেখানেই তোমরা থেকে যেতে পারো। সেখানে থেকে গিয়ে কি তোমরা পরীক্ষাটা দিয়ে চলে আসতে পারবে। সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার সময় আবার অ্যাডমিট কার্ড দেওয়ার সময় আবার বিভিন্ন রকম ছবি লাগে, সেক্ষেত্রে হাত লাগিয়ে 10টা ছবি তোমরা নিয়ে যাবে, আমার রিকোয়েস্ট তোমাদের সবাইকে। আর তোমরা অবশ্যই, আমরা জানি তোমরা একটা জিনিস শোনার জন্য খুবই উতাল হয়ে আছো যে তোমাদের র্যালি কবে হবে টি আর্মির। অবশ্যই টি আর্মির র্যালি কবে হবে সেটারও আমি এক্সাক্ট ডেট আমি ভিডিও শেষে বলে দেবো। ওকে, এবার তাহলে আশা করি বোঝাতে পেরেছি। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি, ডোমিসিয়াল সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, তোমরা তোমাদের কোর্টের মধ্যে যাবে বা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের মধ্যে গিয়ে বাসিন্দা সার্টিফিকেট তোমরা চাইবে, বলে দিই কী সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট চাইলেই তোমাদেরকে দিয়ে দেবে। ওকে, বোঝাতে পেরেছি, বাসিন্দা সার্টিফিকেট। পাশাপাশি বলে রেখে অল সার্টিফিকেট ফটোকপি, অর্থাৎ তোমাদের যে সার্টিফিকেটগুলো থাকবে সেগুলোতে জন্য সবগুলোর জন্য ফটো থাকে। ওকে, নিচের মধ্যে ফটো মেরে সেই অফিসারদের সাথে সই করে নেবে। সাপোজ বাসিন্দা সার্টিফিকেট নিতে গেলে সেখানে গিয়ে তোমরা তোমাদের ফটোটা অবশ্যই নিচে একটা লাগাতে হবে। কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটির মধ্যে রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। রিলিজিয়ন সার্টিফিকেট বলতে গেলে এটা তোমাদের অ্যাকচুয়ালি রিলিজিয়ন সার্টিফিকেট বলতে গেলে তোমাদের ওই কোর্টের এফিডেভিট বলতে গেলে একটা কোর্টের এফিডেভিট করতে হয়, ওই এফিডেভিট করলেই তোমাদের এটা দিয়ে দেবে। কোর্টে গিয়ে বলবে যে আর্মির র্যালিতে অংশগ্রহণ করব, তার জন্য আমাদের একটা সার্টিফিকেট দরকার। ঠিক আছে, রিলিজিয়ন সার্টিফিকেট অত ম্যাটার না, তোমরা যদি ভাবো যে নাও নিয়ে যাও, তো চাকরির পাওয়ার এটা চাকরি পাওয়ার পর লাগে, যখন চাকরি পেয়ে যাবে তখন এগুলো লাগে। ওকে, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট অবশ্যই লাগবে, তোমরা যেই স্কুলে পড়েছো সেই স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর তোমাদেরকে সেই স্কুলের হেডমাস্টারের কাছে গিয়ে বলবে আমি র্যালিতে অংশগ্রহণ করব, সেক্ষেত্রে আমার একটা স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট দরকার, তারা অবশ্যই দেবে। আনমেরিড সার্টিফিকেট যারা র্যালিতে অংশগ্রহণ করবো তারা প্রত্যেকেই আনমেরিড, সুতরাং তোমাদের আনমেরিড সার্টিফিকেটের কোনো দরকার নাই। ওকে, ক্যারেক্টার সার্টিফিকেট যেটা বললাম আমি, রিলেশনশিপ সার্টিফিকেট, ধরো কারো বাবা কারো দাদা চাকরি করে, তার যদি রিলেশনশিপ সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই নিয়ে যাবে। এনসিসি সার্টিফিকেট যদি কারো থেকে থাকে অবশ্যই নিয়ে যাবে। স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকলেও নিয়ে যাবে। কোর্টের এপিডেভিট, যেটা আমি বললাম একটু আগে, কোর্টের এপিডেভিট নিয়ে যাবে এবং সঙ্গে তোমরা প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট সহ বিভিন্ন যেসব তথ্য তোমার রয়েছে সব কিছুই, অ্যাকচুয়ালি তোমার জীবনে যতগুলো ডকুমেন্টস থাকবে সব নিয়ে যাবে। ওকে, বোঝাতে পেরেছি ডকুমেন্ট সম্বন্ধে। এবার আমি বলে রাখি, আমরা জোন 3-র মধ্যে যেহেতু পড়ছি, তাহলে জোন 3-র আমি সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দিলাম ভিডিওর মধ্যে। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আমি বুঝতে পারছি। এবার জোন 3-র র্যালি কবে হবে আমি বলে দিই, আমরা সরাসরি চলে যাব জোন 3-র র্যালিতে, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে জোন 3-র র্যালিতে সেখানেই দেখাচ্ছি যে র্যালি কবে হবে। তো এই আমি চলে এসেছি জোন 3 র্যালিতে। জোন 3 অর্থাৎ আমরা জোন 3-র মধ্যে যারা পড়ছে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর, একটু আগে এই সব স্টেটগুলোর নাম বললাম আমি। তো এই জোন 3-র মধ্যে কী কী ব্যাটালিয়ন পড়ে তোমাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার। ব্যাটালিয়ন বা কি ইউনিট পড়ে, বিভিন্ন রকম ইউনিট পড়ে, দেখো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। 154 ইনফেন্ট্রি টিএ বিহার, এই ব্যাটালিয়নেও তোমাদের র্যালি হয়ে থাকে এই জায়গাটায়। এই ব্যাটালিয়নের আন্ডারে তোমাদের র্যালি হয়ে থাকে, সেখানে প্রত্যেক বছর তোমাদের কম বেশি
বেশি করে 121টি জিডির জন্য পোস্ট থাকে এবং তোমাদের ক্লার্কের জন্য 3টি, হাউসকিপারের জন্য 2টি এবং অন্যান্য 1টি 2টি করে রয়েছে, সেটা ইম্পর্টেন্ট না। টোটাল 132টি পোস্ট রয়েছে, এবং এর র্যালি হবে পোর্ট ব্লেয়ারে। এবার তোমরা একবার ভাবো, ব্যাটালিয়ন হচ্ছে আমার বিহার, কিন্তু র্যালি হচ্ছে আমার পোর্ট ব্লেয়ারে, এটা কী করে সম্ভব? এটাই হচ্ছে টিএ র্যালি, যেটাই আমি বোঝাতে চাইলাম। তোমার ব্যাটালিয়ন যাই হতে পারে, টিএ র্যালি তোমার মানে ব্যাটালিয়ন বিহারের হতে পারে, কিন্তু র্যালি কিন্তু পোর্ট ব্লেয়ারে হতে পারে। সেটা র্যালির লোকেশন যেখানে তারা ইন্ডিকেট করবে সেখানে হতে পারে। ওকে, তুমি মানে বোঝাতে পারলাম আমি? তোমার বিহারের ব্যাটালিয়ন, তোমার বিহারে বাড়ি, আন্দামানে র্যালি হচ্ছে বলে তুমি আন্দামানে অংশগ্রহণ করতে পারবে তা না, তোমরা সবাই আন্দামানে অংশগ্রহণ করতে পারবে, যন্ত্রীর মধ্যে যারা পড়ছো। আশা করি বোঝাতে পেরেছি। তবে এখানে র্যালির ডেটটা পাশাপাশি প্রকাশ করা হয়নি, কারণ তোমরা যারা আমার সাবস্ক্রাইবার তারা প্রত্যেকে জানো যে বিগত কয়েক বছর ধরে টিএ আর্মির র্যালি হয়নি। তবে 2022-এ গ্যারান্টি টিএ আর্মির র্যালি হয়ে যাবে। আমি 100% তোমাদেরকে বলেছি টিএ আর্মির র্যালি হবে তো হবেই, এবার ওপেন র্যালি সহ টিএ আর্মির র্যালি হয়ে যাবে। ওকে, তো তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখনই র্যালির নোটিফিকেশান আসবে আমি একবার তৎক্ষণাৎ ভিডিও সহকারে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তারপরের আমি ব্যাটালিয়নে চলে আসি। তারপরের ব্যাটালিয়ন হচ্ছে 113 ইনফ্যান্ট্রির ব্যাটালিয়ন, রাজপুতদের ব্যাটালিয়ন তা হয়ে থাকে। এখানে প্রত্যেক বছর কম বেশি 60টা 100টা করে ছেলে এখানে আর কি নেওয়া হয়ে থাকে। একটা জিনিস তোমাদেরকে পাশাপাশি বুঝিয়ে রেখে দিই, মানে তোমরা এটা ভেবো না যে এতগুলো স্টেট মাত্র ভ্যাকান্সি থাকছে 100টা 60টা, তোমরা কল্পনা করতে পারবে না এই 100টা 60টা র্যালি মানে টিএ আর্মি ছেলেদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ টিএ আর্মিতে কেউ অংশগ্রহণ করতেই চায় না। আমার যদি ওয়েস্ট বেঙ্গলে বাড়ি হয়ে থাকে, আমি আন্দামানে কী করতে র্যালিতে অংশগ্রহণ করতে যাবো বলো? যাদের একেবারে বিরাট ক্ষুধা থাকবে যে না আমি টিএ টেরিটোরিয়াল আর্মি হবই, ফৌজি হওয়ার স্বপ্ন, তারা এইসব র্যালিতে যায়। ছেলেই মাঠে পোজে না, তোমরা জানো ছেলে মাঠে পোজেই না, মানে ওরা চায় যে ছেলে আসুক। সেই 7 সমুদ্র পার করে আন্দামান কে র্যালিতে যাবে? টাকা খরচা করে, এরোপ্লেন ভাড়া করে, জাহাজ ভাড়া করে কে যাবে বলো? সেখানে এত টাকা খরচা করার পর মাঠ ফেল হয়ে বাড়ি আসলে, তার জন্য এইসব র্যালিতে কেউ যেতে চায় না। সুতরাং এই র্যালিতে এইসব ভ্যাকান্সিগুলোকে কম ভাববে না, এগুলো অনেকটাই ভ্যাকান্সি। ওকে, এই 71টা ভ্যাকান্সি মানে অনেকটাই ভ্যাকান্সি, ঠিক আছে? এটারও এই 113 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে এটারও কোনো আপডেট নিউজ নেই র্যালি কবে হবে। তবে এটা প্রত্যেক বছর তোমাদের এই র্যালিটা মানে শীতের দিকে হয়ে থাকে, ঠিক আছে? শীতের দিকে র্যালিটা হয়নি, সুতরাং এই বছর এটার কোনো আশা করবে না, এটা পরের বছর 2023 সালে আশা করতে হবে। 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন আসাম, এটা প্রত্যেক বছর এটা 2বার করে কন্ডাক্ট করানো হয়ে থাকে বছরে। তো এই র্যালিটা অবশ্যই, এই র্যালিটা আশা করছি ঠাকুর বাড়িতে যেটা হয়ে থাকে, এই র্যালিটা খুব শীঘ্রই আসবে। আমি যতটা ইনফরমেশান পেয়েছি এই র্যালিটার নিয়ে আমি ভিডিও অবশ্যই আমি খুব তৎক্ষণাৎই আমি আনবো কয়েকদিনের মধ্যেই। তারপরে বলে রাখি 164 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, এটা হচ্ছে নাগাল্যান্ডের ব্যাটালিয়ন। ওকে, তারপরে ব্যাটালিয়ন রয়েছে 165 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন আসাম, এটাও রয়েছে। এটাও আসামে র্যালি হয়, কিন্তু এটা কৈরেঙ্গি মণিপুরে এই র্যালিটা হয়ে থাকে। ওকে, আমি যখনই র্যালি আসবে সমস্ত কিছু আলোচনা করে দেবো। আর ব্যাটালিয়ন বেশি মাত্র থাকে না, 4-5টা ব্যাটালিয়নের আন্ডারে সব র্যালিগুলো হয়ে থাকে। বেশিরভাগ আসামের ব্যাটালিয়ন রয়েছে, 166 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। তারপরে বলে দিই এখানে প্রত্যেক বছর 97 থেকে 200টা পর্যন্ত এখানে আর কি ভ্যাকান্সির পোস্ট ছাড়া হয়ে থাকে, পোস্ট ছাড়া হয়ে থাকে। তারপরে 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন আসাম, তারপরে বলে রাখি 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, তারপরে বলে রাখি 134 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন আসাম এগুলো সব ভাগ রয়েছে, ঠিক আছে? এর বিভিন্ন ভাগ রয়েছে, যাই হোক আর নেই, এই কটাই ব্যাটালিয়ন আছে। তো আমি যখনই আর কি নেক্সট র্যালির তথ্য আসবে তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আশা করি আজকে আমার মেন টপিক ছিল তোমাদেরকে জানিয়ে দেওয়া যায় টি আর্মি অ্যাকচুয়ালি কী। এটা ওপেন আর্মি র্যালির মতনই হয়ে থাকে। এটা কি পার্মানেন্ট না আমি তোমাদেরকে বলে থাকি। টি আর্মিতে তোমাদের সোলজার ওপেন র্যালিতে যেসব র্যালিগুলোতে অংশগ্রহণ করে থাকো সেখানে তোমাদের যা বেতন দেওয়া হয় এখানেও সেম বেতন দেওয়া হয়। টেরিটোরিয়াল আর্মি হচ্ছে একটি অন্যতম শাখা, ইন্ডিয়ান আর্মির একটি অন্যতম শাখা। এখানে জবগুলো পার্মানেন্টই হয়ে থাকে। তবে কিছু কিছু জব তোমাদের মানে আর কি পার্মানেন্ট হয়ে থাকে না, সেগুলো চুক্তির মাধ্যমে হয়ে থাকে। ওকে, সেগুলো 2 বছর 3 বছর চুক্তির মাধ্যমে হয়ে থাকে। তবে টি আর্মি বেশিরভাগে কিন্তু পার্মানেন্ট। ওকে, তুমি 2 বছর যেসব চুক্তিযুক্ত কাজগুলো যেগুলো তুমি চাকরি করবে, 2 বছর চাকরি করার পর তোমাদেরকে কখনো বের করে দেবে না, তোমাদেরকে তাদের আর্মি ডিপার্টমেন্টের কোনো না কোনো কাজে তোমাদেরকে যুক্ত করে দেবে। ওকে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আশা করি আমি টি আর্মির সমস্ত ডিটেলস বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর এরকমই দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে জুড়ে থাকো আমার চ্যানেলের সাথে। আমার নেক্সট আমি ত্রিপুরার ওপেন র্যালি কবে হবে সেই নিয়ে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনছি। ওকে, এই পর্যন্ত।